এখানে রাখ, রাখেন রাখেন। ওয়ালাইকুম সালাম। সরি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 5টায়, কিন্তু 5:30 বেজে গেছে। নো প্রবলেম। দেরি হয়ে গেছে। এই যে ও একটু দেরি করে এসেছে। তোমাকে বলেছিলাম না 5:30 বাজে আসতে। দেখো এখন কি অবস্থা। শুনুন শুনুন, প্লিজ বসুন। আপনি এই চেয়ারটায় বসুন। বলুন আপনার কি সমস্যা? আমার সমস্যা? জি। আমার তো কোনো সমস্যা নেই, আমার কি সমস্যা থাকবে? আপনি বলুন তো ওনার কি সমস্যা? জি, উনি যে হঠাৎ হঠাৎ করে রেগে যায়, এই সিমটম ছাড়া আর কি আছে? না না ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আমার সমস্যার জন্য এখানে আসিনি। আমি এসেছি আমার গার্লফ্রেন্ড মনীষার সমস্যার কথা বলতে। হোয়াট? সোহাগ, তুমি কি বলছো সব? আমি ঠিকই বলছি। আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি আগের মতো নেই। তুমি একদম চেঞ্জ হয়ে গেছো, তোমার আচার আচরণ চলাফেরা সব চেঞ্জ হয়ে গেছে, মানে যেগুলো আমার কাছে সুস্থ মানুষের মতো মনে হয়নি। কি বলছো তুমি এই সমস্ত? আপনি উত্তেজিত হবেন না প্লিজ, ওনাকে বলতে দিন। বলুন। ওর নাম মনীষা তাসনিম। ওকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি চাই ও আমাকে ভালোবাসে। আমি যা বলি সেই কথাগুলো সে শুনুক। যদি ওর সাথে আমার সম্পর্ক অনেক দিনের, সেটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু ভালোবাসার সম্পর্ক হয়েছে 4 মাস। কিন্তু ইদানিং লক্ষ্য করছি সে আমার কোনো কথাই শুনছে না। ওর যা ইচ্ছা তাই করে, ওর চাল চলন আচার আচরণ সব চেঞ্জ হয়ে গেছে। আমাকে সবসময় অবজ্ঞা করে সে। কি দেখে আপনার মনে হচ্ছে? এই যে দেখেন, ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক লাগিয়ে এসছে। আমি ওকে 1000 বার বলেছি যে এরকম গাঢ় রঙের কোনো লিপস্টিক দিয়ে বাড়ির বাইরে বের হবে না, সে আমার কথা কোনোভাবে শোনে না। কিন্তু লাল লিপস্টিকে আপনার কি সমস্যা মিস্টার সোহাগ? কি বলছেন, লাল লিপস্টিকের সমস্যা থাকে না? ও যখন লাল লিপস্টিক দিয়ে আসে তখন ওকে অনেক বেশি সুন্দর লাগে, আর তখন বাইরের ছেলেরা এরকম মানে খুব বাজে দৃষ্টিতে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার খুব খারাপ লাগে এটা। আর অবজ্ঞার কথা কি যেন বলছিলেন? দেখুন, আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফ শেষ করে ফেলেছি, রেজাল্ট হবে কয়েকদিন পরে। এখন আমাদের কোনো বন্ধুর সাথে যোগাযোগ করার দরকার আছে? ওকে আমি বলেছি তোমার কোনো বন্ধুর সাথে যোগাযোগ করার দরকার নেই, কিন্তু না, এরপরও সে তার বন্ধুদের সাথে হা হা হি হি করতে থাকে, সবার সাথে দেখা করতে যায়, ঘুরতে যায়। এমনকি জানেন, আমরা ডেট করতে যাব, সে ডেট পর্যন্ত সে ক্যান্সেল করে দেয়। স্টপ ইট সোহাগ, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মনীষা, আপনি কাইন্ডলি একটু ওয়েটিং রুমে বসুন, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। মিস্টার সোহাগ, আমি আপনার কথা বুঝতে পারলাম মিস মনীষাকে আপনি প্রচন্ড ভালোবাসেন। সেই সাথে আরো বুঝলাম মিস মনীষার প্রতি আপনার ভালোবাসা দিন দিন অত্যাচারের পর্যায়ে এসে পৌঁছেছে। মানে? কিছুক্ষণ আগে আপনি ঠোঁটে লিপস্টিকের কথা কি যেন বলছিলেন। দেখুন, এমনও তো হতে পারে সে আপনাকে খুশি করার জন্য সেইভাবে লিপস্টিক দেয়।
আপনি ছেলে বন্ধুদের সঙ্গে মিশতে নিষেধ করেন, তারও তো একটা নিজস্ব ভবন আছে নাকি, আলাদা একটা জগৎ আছে। সে ছেলে বন্ধুদের সঙ্গে মিশবে, আনন্দ করবে, হৈ হুল্লোড় করবে, এটাই স্বাভাবিক। দেখুন, প্রাথমিক অবস্থায় এর ট্রিটমেন্ট খুব জটিল কিছু নয়। আমাদের চিকিৎসা বিজ্ঞান আপনাদের চিকিৎসা বিজ্ঞান কি বলে সেটা আমার জানার দরকার নেই। আপনি কি আমাকে পাগল ভেবেছেন? আমার তো মনে হচ্ছে আপনি নিজে পাগল, আপনার চিকিৎসা হওয়া দরকার। পাগল হয়ে এখানে বসে আছে, ডাক্তার সেজে বসে আছে। সব অসুস্থ। রিক্সা। এক্সকিউজ মি, আচ্ছা এখানে যে আমার সাথে একজন আপু এসেছিলেন, উনি কোথায়? চলে গেছে? মনীষা, মা একটু এদিকে আয় তো। আসছি মা। তোর তো পড়াশোনা শেষ, এবার অন্তত আমাদের বাবা মার কর্তব্যটা পালন করতে দে। তো বাবা একটা ছেলে দেখেছে, ছেলে আমাদের কুমিল্লার, ঢাকায় ব্যবসা করে, ফ্ল্যাট আছে। কথা বলে যা মনে হলো ছেলে খুব সহজ সরল। তুই যদি মত দিস তাহলে তোকে নিয়ে ওর সাথে ওর ফ্যামিলির সাথে কথা বলতে পারি। দেখো, যেটা তোমাদের ভালো মনে হয়। আলহামদুলিল্লাহ।
ফোন বন্ধ করে রেখেছো কেন কালকে থেকে? আমার ইচ্ছা। তুমি কেন এসেছো আমার সামনে? আমি কেন এসেছি মানে? আমি আসতে পারি না? না, তুমি আমার সামনে আসবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক নেই বললেই শেষ হয়ে গেল সম্পর্ক, না? মানে কি বলতে চাও তুমি? মানে কি বলতে চাই মানে? তুমি বোঝো না কি বলতে চাই? হ্যাঁ, কি বলতে চাই বোঝো কি না? আশ্চর্য! দেখো বাসার সামনে একদম সিনকেট করবে না। হাত ছাড়ো। কেন কি হয়েছে? হাত ছাড়ো না, বলছি। হাত ছাড়বো না। আমার সাথে যেতে হবে তোমাকে এখন। কোথায় যাব? তোমার সাথে আমার পাগলের ডাক্তারখানায় যাব? ওটার জন্য সরি। সরি। এইমাত্র সরি বল। এই এসে সামনে বাইরে রাখুন, বাইরে রাখুন। রাখেন, রাখেন। এটা কোথায় আসলাম? এটা তো একটা মাঝের শরীর। আরে দাঁড়াও না, আমাদের এক বড় ভাইদের কাছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি চলে এসেছি। এই তো বাইরে দাঁড়ানো, আসেন আপনি। কোথায় আসলাম কিছুই তো বুঝতে পারছি না। আরে দাঁড়াও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, বড় হুজুর আপনাদের জন্য পাঠ করছে। এই দুইটা তাবিজ, এইটা আম্মাজানের গলায় আর এইটা আপনার গলায়। শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে গলায় বেঁধে নেবেন। জি। আশা করা যায় আল্লাহ উত্তম যা যা দেবেন ইনশাআল্লাহ। আদি একটা। এই মনীষা, এই হুজুর। জি, আসসালামু আলাইকুম। কাজ হবে তো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। এই মনীষা, মনীষা। তুমি এই মেয়ে, তুমি আমার কাছে হাত রেখেছো কেন? তোমাকে আমি কতবার বলেছি যে আমার পেছনে ঘুরঘুর করবে না? হ্যাঁ, তোমার সব ভালোবাসা সাজানো পংক্তিমালা আমার কাছে কোনো মূল্য নেই। আমি সেটা জানি। আমি বারবার আপনার কাছে ফিরে আসি, এই মানে এই না যে আমি আপনার কাছে ভালোবাসার মূল্যায়ন চাচ্ছি। আমার বরাবরই মনে হয়েছে আপনি স্কিজোফ্রেনিতে ভুগছেন। আপনার মানসিক সহযোগিতা দরকার এবং ট্রিটমেন্ট দরকার। আপনি এমনি অনেক অসুস্থ, না হলে আরো অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না। তুমি যে কাজটা করছো না সেটা ভালো করে করো, মানুষকে সহযোগিতা করো, মানুষকে সুস্থ করে তুলো, ঠিক আছে? আর নিজের চিকিৎসা করো। অসুস্থ হয়ে গেছে সব, পাগল। মারে
বাবার ব্যবসার ব্যস্ততার কারণে সংসারের সবকিছুতেই আমাকে নজর দিতে হয়। ওই যে তোকে বলেছিলাম না কুমিল্লার ছেলেটা আরজু, ও আজকে ফোন করেছিল, তোর বাবারও খুব পছন্দ। সেটা বলেছিলাম না কত সহজ সরল, দেখ তার আঞ্চলিকতাটা এখনো ছাড়তে পারেনি। মানে এমন ঘর, এমন ছেলে আজকাল সহজে পাওয়া যায় না। ও, এই কার্ডটা নে। এখানে ওর নাম্বার আছে, তোর নাম্বার আমরা তাকে দিয়ে দিয়েছি, ও নিজেই তোকে ফোন করবে। ঠিক আছে মা। হয়নি? থ্যাংক ইউ। আরে আরে কি আসছে? ভাই 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 সরি ভাই, সরি কিছু মনে করবে না। চলো, সরি ভাই। প্রেম, ভালোবাসা আসলে এগুলো সময়ের দাবি মাত্র। ওর ভালোবাসা আমার জীবনে উল্কাপিণ্ডের মতোই এসেছে। আমিও সম্মতি দিয়েছিলাম আবেগ আর ভালোবাসার টানে। কিন্তু ওর পাগলামিময় ভালোবাসা দিনে দিনে আমাকে অস্থির করে তুলছে। যন্ত্রণা পাচ্ছি প্রতিনিয়ত। বরং এটাই ভালো, দুজনে আলাদাভাবে পথ চলব, তাহলে আর সমস্যার দেয়ালগুলো সামনে এসে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বাবা মায়ের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমাকে দিতে হবে। নিজের জীবনকে সাবলীল আর সুন্দর করার জন্য আমার পরিবারের সম্মতি, সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে।
আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। জি, আমারও ভালো লেগেছে। আমারে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ না আবার কি আছে? যাক, আলহামদুলিল্লাহ, আমার যে আপনি পছন্দ করছেন। আমি তো ভয়েই ছিলাম, এখন তো মানুষ মোটা মানুষের পছন্দ করে না, আমি তো আবার একটু গাট্টু গুট্টু, তাই খুব টেনশনে ছিলাম। কারণ টাকা থাকলে কি হইব, বিয়ে তো তার এটা চলে। খান, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি খাবে? কিছু খাবো না। আর খেতে হবে তো, একটু কম খেলে হবে। আপনি খান না, আপনি কি খেতে চান দেখেন। আমি তো আসছি আজকে তোমাকে খাওয়াতে। এই যে আমি খাচ্ছি, আপনি অর্ডার দেন, আমি খাবো। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তুমি তো আমাদের সম্পর্কের কথা সবই জানো, এখন এই অবস্থায় আমি কি করতে পারি? সবার আগে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার। আসলে কি, যে ইস্যুগুলোর কারণে আজকে এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে, তার একমাত্র কারণ হলো আপনি একজন অসুস্থ মানুষ। আপনার সিরিয়াসনেস নিয়ে দিন দিন বাড়ছে। এই, তুমি কি ডাক্তার? তুমি একজন নার্স না? নার্স হয়ে নার্সের মতো থাকবে, এরকম ডাক্তারদের মতো পরামর্শ দিতে এসো না। এই যে শুনুন, আপনার কাছে আমার একমাত্র পরামর্শ হচ্ছে আগে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর আপুকে যে সরি বলুন, ব্যাস। লাভ হলো না, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভই হলো না। আমি শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলাম। লাভ তো তখন হবে যখন ফুলগুলোকে যত্ন করে পেঁচিয়ে রাখতে পারবেন। আসি, আমার ডিউটির সময় হয়ে গেছে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, পারি তো একটু একটু, কণ্ঠটা তো ভালো না, তবে আপনি কিছু কিছু মনে করতে পারেন। আচ্ছা, শোনাচ্ছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। অসাধারণ, খুব সুন্দর। আরেকটা গান শোনান না। আচ্ছা, শোনাচ্ছি।
আপনার কল সেই মুহূর্তে হয়ে গেছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এখনো ওয়েটিং এ। ফোন ধরবো না না? তুমি কি ভাবছো তুমি ফোন ধরবো না আর আমি বাসায় চুপ করে বসে থাকবো? তোমার প্রেম করে আমি শিখাচ্ছি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি। খুব ভালো। আপনার তো গানে প্র্যাকটিস করা উচিত। তুমি এই রাত দুপুরে একজন ভদ্রলোকের বাসায় এসে পাগলামি করছো? ছি 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 ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি এতটা নিচে নেমে গেছো। আমি তো তোমাকে ফোনে ট্রাই করছিলাম, ফোনে না পেয়ে টেনশন হচ্ছিল, তাই দারোয়ানকে ম্যানেজ করে উপরে এসেছি তোমাকে সরি বলার জন্য। আমি তোমার এই চেহারা আর কোনোদিন দেখতে চাই না। তুমি তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আর কোনোদিন আসবে না। জাস্ট গেট লস্ট।
ফোন ধরো না কেন আমার? এদিকে টাকা, ফোন ধরো না কেন? হ্যাঁ, সমস্যা কি? আরে লোককে কে? প্রশ্ন কি? কে আপনি? কে আপনি? এই কি? উনি আমার হবু স্বামী, আমার বর্তমান ভালোবাসা। ওনার সাথে সম্মান নিয়ে কথা বলবে। আর আমার ভালোবাসা? তোমার ভালোবাসা? তোমার পাগলামির জন্য আমি বারবার তোমার কাছে ছুটে গেছি, কিন্তু তোমার এই আচরণ, তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ, পাগলামি, আমি বিরক্ত ছাড়া আর কিচ্ছু হয়নি। আমি চেয়েছিলাম এই নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়াতে, আর তুমি তুমি বারবার চেয়েছো আমাকে খাঁচার মধ্যে বন্দি করতে। তোমার ভালোবাসা আমার কাছে শিকলের মতো মনে হতো। তুমি এই লোকের টাকার লোভে পড়ে পাগল হয়ে গেছো। তুমি তাই না? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। সেই জন্য যখন তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, পাগলের ডাক্তারের কাছে, তখন তোমার কাছে একটু ভুল মনে হয়নি? মনে হয়নি যে ওটা তোমার পাগলামি ছিল? যাই হোক, আমি এরকম মেন্টাল ডিসঅর্ডার কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীর। বলা হয় এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬,২৭৬ কিলোমিটার। তবে এই প্রাচীরের শাখা দেয়ালগুলো এক করলে দৈর্ঘ্য দাঁড়ায় ৫,৫০০ মাইল। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চ্যাংস্যাং, যার অর্থ লম্বা দেয়াল। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ২৩০০ বছরের পুরনো পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তৃত ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ চীনের গ্রেট ওয়াল। এই প্রাচীরের যেটুকু প্রস্থ, সেখানে নাকি প্রায় ১২ জোড়া ঘোড়া একসঙ্গে দৌড়াতে পারবে। পাথর ও মাটি দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুউচ্চ প্রাচীরের সারি এগুলো। আকাশ থেকে দেখলে মনে হয় বিশাল আকার এক সাপ বোধহয় এঁকে বেঁকে চলেছে। চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬০০ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে ২২০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। চীনের মহাপ্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা। সে সময়ে মঙ্গোলীয়রা খুবই আক্রমণাত্মক জাতি হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তীরন্দাজ বাহিনী গড়ে তোলে, যাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ছিল প্রায় অসম্ভব। মূলত তাদের রুখতেই এই মহাপ্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ কিংসি হুয়াং চেয়েছিলেন তার উত্তরাঞ্চলের সাম্রাজ্য সম্পূর্ণ শত্রুমুক্ত রাখতে। এজন্যই হাজারটি টাওয়ার সহ একটি বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল। আর এই টাওয়ারগুলোতে সব সময় সৈন্য রাখা হতো, যাদের কাজ ছিল বাইরের শত্রুর গতিবিধির ওপর দৃষ্টি রাখা। প্রতিরক্ষার পাশাপাশি সীমান্ত হিসেবেও চীনের মহাপ্রাচীরের বড় ভূমিকা ছিল সে সময়ে। তাছাড়া বাণিজ্যের ক্ষেত্রে মহাপ্রাচীরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6226 কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লখনৌ নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2008 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিং সি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। চীনের মহাপ্রাচীরটি নাকি চাঁদ থেকেও দেখা যায় বলে জনশ্রুতি আছে, তবে এটি মিথ্যা তথ্য বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন, বিশ্বের অবাক করা স্থাপনায় উপরের দিকে থাকবে চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এটি তৈরি করতে কি ব্যবহৃত হয়েছিল তা অনেকেরই অজানা। মানব নির্মিত বিশাল আকারের প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। অ্যাকাউন্টস অফ কেমিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে জানা গেছে চীনের মহাপ্রাচীর জল প্রতিরোধী এবং সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে। গবেষণা অনুসারে কোনো স্থাপনা নির্মাণের সময় স্টিকি রাইস ব্যবহার করা হলে তা জলরোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায়। চালে থাকা অ্যামাইলোপেকটিন চুনের ক্যালসিয়াম কার্বনেটে যুক্ত করার ফলে ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিক পাওয়া যায়। এতে স্থাপনাগুলো আরও বেশি মজবুত হয়। 1500 বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্যাগোডা, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু ছিল বলে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদেরা মনে করে থাকেন। এ কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে করা হয়। চীনের মহাপ্রাচীরটিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং আগুনের সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। চীনের গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন থেকে রক্ষা সম্পর্কে সাবধান থাকা উল্লেখযোগ্য। বর্তমানে দেয়ালের কিছু অংশ বিভিন্ন নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে, তবে কোনো পূর্ণাঙ্গ জরিপ না থাকায় কতটুকু স্থান রক্ষা পেয়েছে সে তথ্য কারো জানা নেই। তবে ধারণা করা হয় চীনের মহাপ্রাচীরের 30% হারিয়ে গেছে। চুরি করে এর ইট দিয়ে বাড়ি বানানোর কারণেই ঐতিহাসিক এই প্রাচীর বিলীন হওয়ার পথে। চীনা ভাষায় খোদাই করা এর এক একটি ইট বিক্রি করা হয়েছে প্রায় $5 থেকে 30 ইউয়ান দামে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।